পদ্মজা জুতা জোড়া খুলে দরজার পাশে রেখে দিল। আলমগীর অন্দরমহলের ডান দিকে এগোচ্ছে। ঝিঝি পোকার ডাক চারদিকে, দূরে কোথাও শিয়াল ডাকছে। গা ছমছম পরিবেশ, এদিক ওদিক কোনো মৃদু শব্দ হতেই পদ্মজা উৎকর্ণ হয়ে উঠেছে। কেমন গায়ে কাটা দিচ্ছে। এত রাতে দীর্ঘদেহী এই লোক যাচ্ছে কোথায়? হাঁটতে হাঁটতে তারা বাড়ির পিছনে চলে আসে। আলমগীর অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো। মনে হচ্ছে এটাই তার গন্তব্য। পদ্মজা কলা গাছের পিছনে লুকিয়ে পড়ে। বাতাসে গা কাঁপুনি দিচ্ছে। আলমগীর টর্চ জ্বালিয়ে চারপাশে দেখে নিল। তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বের করলো। মনে হচ্ছে কাউকে ইঙ্গিত দিচ্ছে। পদ্মজা রগে রগে দমদমা শুরু হয়। কি হতে চলেছে আজ? সে কি দেখবে? পূর্ণা বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসে। এতক্ষণ হয়ে গেল, তার আপা আসছে না কেন? সে জুতা পরে বেরিয়ে আসে, নেমে আসে নিচতলায়। রান্নাঘরে যাওয়ার পথে পায়ে কাচের গ্লাস লেগে পড়ে যায়। পূর্ণা ভয় পেয়ে যায়। এখানে গ্লাস কে রাখলো? আংশিক পানি তার পায়ে লাগে, মনে হচ্ছে পানিটা গরম। এই রাতের বেলা গরম পানি এখানে কিভাবে? পূর্ণা ভাবে তার আপার গরম পানি করার কথা ছিল, কিন্তু গরম করে এখানে কে রাখবে? ঘরে তার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। পূর্ণা রান্নাঘরে এসে দেখে পদ্মজা নেই। সে আতঙ্কিত হয়ে পড়ে। দরজার পাশে পদ্মজার জুতা দেখে ভয়টা আরো বেড়ে যায়। সে দৌড়ে আমিরের ঘরে গেল। গিয়ে দেখলো আমির ঘুমাচ্ছে, পদ্মজা নেই। পূর্ণা এবার ঘামতে থাকলো। সে শুনেছে এই বাড়িতে ভূত জিন আছে, এরা মানুষের ক্ষতি করে, বিশেষ করে সুন্দর মানুষদের। তার মানে তার আপার গুরুতর বিপদ। পূর্ণা এক দৌড়ে রান্নাঘরে আসে, লণ্ঠন জ্বালিয়ে নেয়। অন্য সময় হলে ভয় কাজ করত, আজ করছে না। সে তার আপাকে জান দিয়ে হলেও বাঁচাবে। মনে হয় কোনো শয়তান জিন তার বোনকে ধরেছে এবং পুকুর পাড়ে নিয়ে গেছে। পূর্ণা ঝটপট বেরিয়ে পড়ে। কাউকে ডাকার বুদ্ধি অবধি মাথায় আসেনি। সে আতঙ্কে হিদায়িত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। আয়াতুল কুরসি পড়ছে। পড়তে পড়তে পুকুর পাড়ে পথ ধরে। পদ্মজাকে চমকি দিয়ে তৃতীয় তলার একটা জানালা হাট করে খুলে যায়। সেখান থেকে একটা মোটা দড়ি আলমগীরের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়। পদ্মজার অষ্টদয় নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায়। দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আলমগীর সেই দড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে যায়। দড়ি বেয়ে উপরে ওঠার দ্রুততা দেখে মনে হলো এর আগে বহুবার আলমগীর দড়ি বেয়ে উপরে উঠেছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। জানালা দিয়ে আলমগীর কার ঘরে গিয়েছে? তৃতীয় তলায় সে একবার গিয়েছে, তাই জানেও না কোন ঘরে কি আছে। পায়ের গোড়ালিতে ঠান্ডা শিরশির অনুভব হচ্ছে। পদ্মজা এক হাত দিয়ে ছুতেই বুঝতে পারে জোকে ধরেছে। জোকে তার খুব ভয় আছে, কিন্তু এখন ভয় করছে না। এখন তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে অন্য কাজে। সে জোক ছাড়িয়ে নিল। অনেকক্ষণ পার হয়ে যায়, আলমগীরের দেখা নেই। দড়ি তো ঝুলছে, মানে নামবে আবার। পদ্মজা কোমরে এক হাত রেখে তাকিয়ে রইল। আচমকা মনে পড়ে তৃতীয় তলায় রুম্পা আছে, ডান দিকের কোনো এক ঘরে। আর আলমগীর ডান দিকের কোনো এক ঘরে জানলা দিয়ে ঢুকেছে। মানে কি রুম্পার কাছে গিয়েছে? পদ্মজা বারংবার শুধু চমকাচ্ছে। আলমগীর দড়ি বেয়ে নেমে পড়ে। তারপর ইশারায় অন্য কাউকে নামতে বলে। কাঙ্ক্ষিত সেই মুখটি দেখে পদ্মজার পিলে চমকে ওঠে। রুম্পা শাড়ির আঁচল কোমরে গুজে দড়ি বেয়ে নামছে। বারবার দড়ি থেকে হাত ছুটে যাচ্ছে। আলমগীর দুই হাত বাড়িয়ে রেখেছেন যাতে রুম্পা পড়ে গেলে তিনি ধরতে পারেন। পদ্মজার বুক দুরু দুরু করছে। যদি রুম্পা পড়ে যায়? এত ঝুঁকি কেন নিয়েছে? রুম্পার পা মাটিতে পড়তেই আলমগীর শক্ত করে রুম্পাকে জড়িয়ে ধরে। রুম্পার কান্নার সুর ভেসে আসে। তাৎক্ষণিক আলমগীর রুম্পার মুখ চেপে ধরে কিছু বলল। তারপর টর্চের আলো দিয়ে চারপাশে দেখে রুম্পাকে এক হাতে শক্ত করে ধরে হাঁটা শুরু করলো। তখন কোত্থেকে উদয় হয় একজন অদ্ভুত লোকের। লোকটা কালো, মোটা, চুল লম্বা, এক হাতে রামদা, অন্য হাতে লাঠি। অজানা বিপদের আশঙ্কা পেয়ে পদ্মজার ভয় হলো। পা থেকে কিছুটা দূরে থাকা কয়েকটা পাথরের মধ্যে বড়সড় দেখে একটা পাথর হাতে নিল, যেন বিপদে কাজে লাগানো যায়। আলমগীর আর অজ্ঞাত লোকটির মধ্যে তর্ক বিতর্ক হয়। এক সময় তা হাতাহাতিতে চলে যায়। রুম্পা ভয়ে জুবুথুবু হয়ে গেছে। অজ্ঞাত লোকটি রুম্পাকে ধরতে চাইছে, কিন্তু আলমগীর তা হতে দিচ্ছে না। পদ্মজার মনে হচ্ছে এখন তার সামনে যাওয়া উচিত। আল্লাহর নাম নিয়ে সে কলা গাছের পিছন থেকে বেরিয়ে আসে। আলমগীর অজ্ঞাত লোকটির হাত থেকে রামদা নিয়ে দূরে ফেলে দিল। তখনই সে পদ্মজাকে দেখতে পেল। চেঁচিয়ে উঠে বলল, বোন, সাহায্য করো। অজ্ঞাত লোকটি পদ্মজাকে দেখে আরো বেশি হিংস্র হয়ে উঠল। সে ছুটে এসে ছো মেরে রুম্পাকে ধরতে চাইল। আলমগীর অজ্ঞাত লোকটির ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। দুই হাতে ঝাপটে ধরে রেখে রুম্পাকে বলে, তুমি যাও রুম্পা। রুম্পা দৌড়ে পদ্মজার কাছে আসে। সে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে, ভয়ে ঘামছে। আলমগীর অজ্ঞাত লোকটিকে আটকে রাখতে পারছে না। সে অনেক চেষ্টা অনুরোধ করছে, আমার রুম্পারে ওরা মেরে ফেলবে, তুমি ওরে খালপাড়ে নিয়ে যাও বোন, আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকবো। পদ্মজা দুই হাতে আঁকড়ে ধরে রুম্পাকে। আলমগীরের হাত থেকে পড়ে যাওয়া টর্চের আলো অজ্ঞাত লোকটির মুখে পড়তে পদ্মজার খুব চেনা মনে হয়। আবার পারিজার খুনের বর্ণনাও ঠিক
এমন ভাবতেই পদ্মজার রক্ত ছলকে উঠে। সে মুহূর্তে মরার উপর খাড়ায় ঘা হিসেবে আবির্ভাব ঘটে পূর্ণার। সে পুকুর পাড়ে যাচ্ছিল, টর্চের আলো পেয়ে সে এদিকে ছুটে এসেছে। অজ্ঞাত লোকটি রুম্পার উদ্দেশ্যে হাতের লাঠি ছুঁড়ে মারে। পদ্মজা দ্রুত রুম্পাকে নিয়ে সরে যায়। লাঠি গিয়ে সোজা পূর্ণার কাঁধে পড়ে। সে আপা বলে আর্তনাদ করে বসে পড়ে। পদ্মজা দিক দিশা হারিয়ে ফেলে। কি করবে সে? মনে হচ্ছে রুম্পাকে কেউ খুন করতে চাইছে, তাই আলমগীর তাকে নিয়ে পালাচ্ছে। আর এই নাম না জানা লোক রুম্পাকে আঘাত করতে চাইছে। আবার পূর্ণাও আঘাত পেয়েছে। কি করবে পদ্মজা? রুম্পাকে নিয়ে খালের দিকে যাবে, নাকি পূর্ণাকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে নিরাপদে নিয়ে যাবে, নাকি পারিজার খুনিকে ধরবে? থেকে থেকে দূরে হুতুম পেঁচা ডাকছে, যা ভুতুরে শোনাচ্ছে। গা কাঁপুনি ঠান্ডা, সময়টা যেন থমকে দাঁড়িয়ে চলেছে দণ্ড শুলে। পদ্মজা ছুটে আসে পূর্ণার কাছে। পূর্ণা উবু হয়ে শুয়ে পড়েছে, কাঁদছে মা মা করে। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে রেখেছে রুম্পাকে, আরেক হাতে পূর্ণার কাঁধে ছুঁয়ে দেখলো কোথায় আঘাত পেয়েছে। ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে, কানে ভেসে আসছে দুজন পুরুষের ধস্তাধস্তি, দুবদাব শব্দ। পদ্মজার ঠান্ডা হাতে পূর্ণার আহত স্থানে রক্ত লাগাতেই সে আটকে উঠল। রুম্পাকে ছেড়ে পূর্ণাকে জড়িয়ে ধরলো। পাশে তাকিয়ে দেখলো যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সেই লাঠির আগায় কাঁচি বাঁধা। পূর্ণার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, গল গল করে রক্ত বের হচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে পূর্ণার পুরো শরীর। আলমগীর অজ্ঞাত লোকটির সাথে আর পারছে না। সে আকুতি মিনতি করে পদ্মজাকে বলছে, পদ্মজা পদ্মজা বোন, সহায় হও। টানা পোড়নে পদ্মজার হাত পা কাঁপতে থাকলো। সে পূর্ণাকে টেনে তোলার চেষ্টা করলো। পূর্ণা কিছুতেই উঠতে পারছে না, যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। পূর্ণার কান্না দেখে পদ্মজার বুক ব্যথায় বিষে যাচ্ছে। এই রাতের আধারে এত পাষাণ কেন হলো? আলমগীরের আর্তনাদ ভেসে আসে। পদ্মজা চমকে ফিরে তাকালো। অজ্ঞাত লোকটি আলমগীরের স্পর্শকাতর স্থানে অস্বাভাবিকভাবে আঘাত করছে। ফলে সে দুর্বল হয়ে আর্তনাদ করে উবু হয়ে ছটফট করছে। অজ্ঞাত লোকটি দ্রুতগামী ঘোড়ার গতিতে ছুটে এসে রুম্পাকে ধরতে চাইল। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। অজ্ঞাত লোকটি কর্কশ কণ্ঠে পদ্মজাকে হুঙ্কার দিল, আমার কাম আমারে করতে দে। একটা মানুষের কণ্ঠস্বর এত ভয়ঙ্কর কি করে হয়? এই কণ্ঠস্বর যে কাউকে কাঁপিয়ে তুলবে। পদ্মজা কিঞ্চিত চমকালেও থেমে থাকলো না। উত্তরের হাওয়ায় তার চুল এলোমেলো হয়ে উঠেছে। সে অজ্ঞাত লোকটির মতোই হুঙ্কার দিয়ে বলল, নিজের ভালো চান তো আত্মসমর্পণ করুন। পদ্মজার কথা শুনে লোকটি বঙ্গ করে হাসলো। খুব কাছে থেকে অজ্ঞাত লোকটির মুখ দেখে পদ্মজা কপাল কুঁচকে ফেললো। লোকটির মুখ থেকে বিশ্রী একটা দুর্গন্ধ আসছে। স্বাস্থ্যবান দেহ, গায়ের রং কুচকুচে কালো, সাদা দাঁত কপাটি আর লাল ভয়ঙ্কর চোখ দুটি আগে নজর কাড়ছে। পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বেই অজ্ঞাত লোকটি পদ্মজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর লাঠি হাতে তুলে নিল। রুম্পা ছুটে পালাতে চাইলো, কিন্তু পারলো না। অজ্ঞাত লোকটি তার গলা চেপে ধরলো। পদ্মজা দৌড়ে এসে অজ্ঞাত লোকটির পিঠে কিল ঘুষি দিল, তাও কাজ হলো না। পদ্মজার গায়ের শক্তি লোকটিকে এক চুলও নড়াতে পারেনি। রুম্পা গোঙাচ্ছে, পূর্ণা যন্ত্রণায় কাঁদছে, ভয়ে জুবুথুবু হয়ে আছে। রাত গভীর থেকে গভীর হচ্ছে। নিশাচর পাখিরা আজ যেন অদ্ভুত সুরে ডাকাডাকি করছে। কেমন গা কাঁপিয়ে তোলা ঝিঝি পোকাদের ডাক। বেড়েছে কান জ্বালাপালা হয়ে যাচ্ছে, সেই সঙ্গে বেড়েছে বাতাসের বেগ। অজ্ঞাত লোকটি হিংস্র থাবা রুম্পাকে গ্রাস করে নিয়েছে। লোকটি পা দিয়ে মাটি থেকে লাঠি তুললো, তারপর লাঠির আগা থেকে কাঁচি হাতে নিল। আর একটুক্ষণ, তাহলেই সে ধারালো কাঁচি রুম্পার গলার রক টেনে নিল। উড়ে যাবে রুম্পার রুহু। আলমগীর নিজের যন্ত্রণার ভুল ছুটে এসে তার সহধর্মীকে প্রাণে বাঁচাতে চাইছে। তার আগেই ঘটে যায় ভয়ঙ্কর এক দৃশ্য। পদ্মজা অজ্ঞাত লোকটির পড়ে থাকা রামদা তুলে তার পিঠেই কোপ বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে অজ্ঞাত লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। ফলে রামদা আরো গভীরে প্রবেশ করে।